নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমৃত ভালোবাসি তোকে, লেখনে তুলেছেন সালমা চৌধুরী। পর্ব 37। তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে চলে এসেছে। মেঘ সোফায় বসে টিভি দেখছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে এক কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভেতরে দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠেছে। অষ্টদশীর আবিরের তামাটির চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞাসা করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিয়া খান নিজের রূপ থেকে বের হতে হতে আবিরকে ডাকলো। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিয়া খান সোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকারে কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ ওই বিষয়ে আমি কথা বলতে চাই না বলে রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার থেকে দূরত্বে রেখে চলছি। কথা বলতে চাই না বললেই কি সব কিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়েতে বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত কণ্ঠে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদেরকে বলবো। মালিয়া খান শুকনো কণ্ঠে বললেন, আমি আমার ছেলের এই রূপ দেখবো বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বলেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল। এতদিন মেঘের টিউটর ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে সমস্যা নেই? আবির নিশ্চুপ। মেঘ হাঁ করে তাকিয়ে আছে, বড় আম্মুর মুখে বানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাতাপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ার সাথে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিয়া খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলল, জান্নাতাপুর? মেঘের কথার মাঝে আবির বলে উঠল, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করেছো আম্মু? মেয়েটা পড়াচ্ছিল। আলহামদুলিল্লাহ, মেঘ চান্সও পেয়েছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সবই ইচ্ছে পূরণ করা হলো, এরপরও এই বিষয় নিয়ে আর কেন কথা উঠছে? মেঘ আহমকের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। বলেই দিলেই হয় জান্নাতুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইশাপুর বিয়ে নিয়ে তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে থেকে বাড়ি চলে আসব। কথাটা মাথায় রেখো। মেন গেট থেকে ভেতরে ঢুকতেই 2 কদম এগিয়ে এলেন আলী আহমেদ খান উচ্চস্বরে বলে, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘর টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মালিয়া খানকে শুধালেন, কি হয়েছে? মালিয়া খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলেছিলাম, এই জন্য রাগারাগি করছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলের আর কিছু বইল না, মাথায় একটু ঠান্ডা হোক, আমি কথা বলবো নি। মালিয়া খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজ মাইশের গায়ে হলুদ। মালিয়া খান আর আলী আহমেদ খান গতকাল ওই বাড়ি বিয়ে বাড়িতে চলে গেছে। মালিয়া খান মাইশাদের বড় ফুফু, তাই ওনার দায়িত্ব একটু বেশি। আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমেদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি হননি। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়েবাড়িতে যাবে। আগের থেকেই বলা, আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামুনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা হবে। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়ে যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে উপস্থিত হয়। সকলে নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি, শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামাকাপড় সহ সব ব্যাগ গাড়িতে ডিকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে পড়ে বাড়ির ভেতরে ঢুকছে আবির। মিম, আদি, মামুনিরা ততক্ষণে রেডি হয়ে মেয়েকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছে। কাকিয়া আবিরকে জিজ্ঞাসা করলো, আবার কোথায় যাচ্ছিস? উত্তর আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে এসেছে। তোমরা গাড়ি থেকে বসো, আমি এখনই আসছি। হালিমা খান পুনরায় ডেকে বললেন, মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আবির আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর?
আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠল। মিস তো ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের তাড়াহুড়ি কর্মকাণ্ড দেখে আবিরের মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে কোনোভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য ধীর কণ্ঠে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গ্রাউন পরেছে, সাথে আবিরের গিফট করা একটি গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখতে এত মোহনীয়, মায়াবী আর সুন্দর লাগছে আবির দৃষ্টি সরাতেই পারছে না। মেঘকে আপাতমস্তক দেখে আবির মেঘের আটকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো। যদি কিছু বুঝতে পারেনি তবু আবির চোখ নামিয়ে বলল সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে রাখলো। আবির ভাই। আবির দরজার বাইরে থেকে উত্তর দিল মিমকে একটু দেখিয়ে দেবেন প্লিজ। আবির বেলকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কে নেই। আবির উচ্চস্বরে জানালো সবাই বের হয়ে গেছে, মিম গাড়ির কাছে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মেয়ে কী করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে, আদি আর মিম হই হুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম আর শুনতেই পায়নি। আবির ভাইকে বলবে কিনা বুঝতে পারছে না। মেঘকে নিজস্ব নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতে মেঘ আটকে উঠল, বৃহৎ চোখে তাকালো। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে উত্তর দিল। মেঘ এখনও জ্যাকেট জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। অষ্টাদশী অশান্ত মন কেমন করে কাঁপছে, কথা আটকে আসছে। মাথা নিচু করে অনেক কষ্ট বলল জামার চেনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগানোতে অষ্টাদশী হৃদয়স্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল এদিকে ঘোর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিঠ করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটটা হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে আবির তাড়াহুড়োতে জ্যাকেটটা ধরে বিছানায় ওপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘোরা ঢাকা রয়েছে। আবির অতি সন্তর্পণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতে আবিরের নজর পড়ে সেই অচ্ছুত পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুইটা কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিয়ে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বৃক্ষপঞ্জর আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এদিকে। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে দাঁড়িয়ে কাঁপাকাঁপি হাতে হিজাবের স্লাইডলেট খুলে গেল। হস্তহস্তের 3 আঙ্গুলে মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করলো। আবির আর মেঘ দুজনেই গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জেগেছে। দেহের প্রতিটা শিরা উপশিরা তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়ো করে সাইডার টেনে উপরে উঠিয়ে দেয়। দ্রুত পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্যানের পরনের জ্যাকেটটা খুলে ফেলেছে সে। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বেরোচ্ছে। চোখের সামনে বারবার প্রিয়সের উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অনবরত ভাইব্রেট হচ্ছে। ফোন বের করে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট বেরিয়েছে। মামুনিয়ার কাকিয়া গাড়িতেই বসে আছে। মিমার আদি ছোটাছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়েই দুজন ভাই বোন বিভাগ তুলে দিয়েছে। আবিরকে বেরোতে দেখে এই দুজন শান্ত কণ্ঠে বলল। অন্যদিকে আবিরের প্রস্থান পরপরই অষ্টাদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতে বারবার শিহরিত হচ্ছে আবিরের গাত্র। যদি ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ে তার দেহ গেছে। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন। 3জনই সামনে বসার জন্য উড়ে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন, কি রে তোরা কি গাড়িতে উঠবি? মেঘ বাকিদের উদ্দেশ্যে বলছে, শোন আবির ভাই যে রাগি, গাড়িতে বসে ঘাড় গুলাইতে দিবে মাইর। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছনে বসবো। মেঘের কথা শুনে মিম আর আদি দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পেছন পেছন মিমও ছুটে এসেছে। আমিও আম্মুর কাছে যাব। মেঘ মনমরা হয়ে বলল, কি আর করব, তাহলে তো আমাকেই সামনে বসতে হচ্ছে।
ওপরে ওপরে মন মারা ভাব দেখালেও মনের ভেতরে তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু তুমি বরং সামনে বসো। মেঘটি যে মনে মনে তাই চেয়েছিল। এটা তো আর তারা জানে না আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পেছনে বলবে, তা হতে পারে? গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছিল, যেভাবে হোক তাকে সামনে বসতেই হবে। মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠেছে। আবির ততক্ষণে মেঘ খালি থাকলেও পুরো ঘটনাটা সে মনোযোগ দিয়ে শুনেছে। গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকে আসলো। আবির চাইলে সবার মধ্যে মেঘকে সামনে বসাতে পারত না। মেঘে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করছে। এতে আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে আরও প্রেয়সীর প্রতি আরও বেশি আসক্ত করে তুলেছে। কারবারের রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটা সময় লেগে গেছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখেছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখেছে। আবির দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনাটি মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশীর লজ্জায় নুয়ে পড়ে। আকলিমা খান আর মালিয়া খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুর চৌরাস্তায় পেরিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আবির গাড়ির কাজ নামিয়ে দিল। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ এক মনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে আর আপন মনে কত কি ভাবছে। অষ্টদশী অশান্ত মনে ছোটাছুটি করছে কত শত প্রিয়ময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামতেই মেঘ সব আঁকেরা চমকে উঠল। আবির মামুনি আর কাকের উদ্দেশ্যে বলল, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠলো। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিল। এটা রাখ, পরে নেব। দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছেছে। 3 মামার বাড়ি পাশাপাশি, বড় মামার বাড়ি দোতলা বিল্ডিং। বিয়েবাড়িতে গেট অনেক দূর থেকে সবার চোখে পড়েছে। গেটের কাছে আসতে অপেক্ষা করছে। মেমদের নামতে দেখে বরণডাল নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে এসেছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকে চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতেই আবির বিড়বিড় করে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলেও ওদের করো। আবির বরণডালা টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো। আবির একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে এসেছো। ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শুধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর এক একজন এক এক প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এটা বাবু না? কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। বাবুরা চেনার মতো কোনো উপায় নাই। উঠান থেকে মেঘ কথাটা শুনে ফিক করে হেসে দিল। আবির ভাইয়ের মতো সুপুরুষ দেহি এত লম্বা চওড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনে হাসি পাচ্ছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে শুধালো, বাবুকে আম্মু? হালিমা খান বললেন, আবিরকে ও নানা বাড়ির মানুষগুলো ছোটবেলা থেকে বাবু বলে ডাকত। উনি তার বড় আম্মুর চাচি হন। আবির মৃদু হেসে শুধালো, নানু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালোই আছে। তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। বেশ কিছুটা সময় আলাপচারিতা চলল। আবির মাইশার সঙ্গে দেখা করতে ভেতরে চলে গেছে। মাইশা রুমের সামনে এসে দাঁড়ালো। আপু আসবো? মাইশা আবিরকে দেখে মিষ্টি করে আসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞাসা করলো, কেমন আছিস ভাই আমার? কত বছর পরে থেকে দেখছি। আবিরের অশ্রুদ্বয় প্রসারিত হলো। উত্তরে আবির বলল, তোমাকেও? আচ্ছা আপু, এই বিয়েটা তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু এটাই ইচ্ছা, যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটা যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষই ভেবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি, তাছাড়া ওনার সাথে আমার দেখা হয়েছে। ইনশাল্লাহ তুমি সুখী হবে। তুই দেখা করেছিস? এরই মধ্যে মিম আর মেঘ আদি মাইশা আব্বুকে দেখতে এসেছে। মাইশা বারবারই চাপা স্বভাবে একটা মানুষ, কখনো কারো বাড়িতে বেড়াতে যায় না, তবে ফোনে প্রায় সবার সাথে কথা হয়। তাছাড়া মারিয়া খান বাড়িতে আসলে ওনার মুখে বাসার সবার কথা শুনেছে, সেভাবেই চেনে সকলকে। আবির ভ্রু কুচকে শুধালো, কেন, ভাইয়া কি তোমায় বলেনি? কথা বলি না তো, বিয়ে ঠিক হওয়ার একদিন পর্যন্ত কথা হয়েছিল।
বিয়ে ঠিক হওয়ার পর একদিনই কথা হয়েছিল। আমার কথা বলতে খুব অস্থির লাগে। উনি মাঝে মাঝে কল দেন, কিন্তু আমি রিসিভ করি না। আবির শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মাইশা আপুর হাতে দিল। তুমি কথা বলো না বলে তোমার জামাই রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে এটা পাঠিয়ে দিচ্ছে। এটা পড়ে ওনাকে কল দিতে বলেছে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, রাস্তায় উঠলো, এটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নাড়ল। মেঘ মুচকি হেসে বলল, মাশাআল্লাহ, আপু ভাইয়া কিন্তু কিউট আছে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগে আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, হয়েছে, তোরা আর ন্যাকামি করতে হবে না। আপুর হাজবেন্ড আপু বুঝবে, তোরা যা এখন। মেঘ, মিমার আদি রুম থেকে বেরিয়ে গেছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাই রে কিউট বলছে, তাতে তোর এত জলে কাহিনী কি চলে? তখন এই রুমে মালার আগমন হলো। আবির মালাকে দেখে থতমত কণ্ঠে জবাব দিল, কিছু না। মালা বলল, ভাইয়া কেমন আছো? ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে যাচ্ছে। সাকিব আর মালারও সম্পর্কে চাচাতো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি, ওরা 4 জন এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার ওপর ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট ভাই। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে 4 কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখেছিল। বিয়ে বাড়ি মানে হয়েছে। বিকেল হতে হতেই আত্মীয় স্বজনের ভিড় জমতে শুরু করেছে। মেঘ, মিম আগেও কয়েকবার এসেছিল, তবে এসব ছোটবেলার ঘটনা, এখন আর কিছুই মনে পড়ে না তাদের। আবিরের 3 মামার বাড়ি আশাপাশি হওয়ায় 3টা উঠান মিলে বাড়ির সমান বিশাল মাঠের ন্যায় জায়গা। এক পাশে খাবার ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ করা হয়েছে। সাকিব, মিলন, আবির এমনকি আদিও স্টেজ সাজানোর ব্যস্ত। মেঘ আবিরকে দেখি থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। স্মৃতি পেছন থেকে ডাকলো, মেঘাপু কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘার কোথায় যাবে? তার আবেগের কেন্দ্রবিন্দুতে আবির ভাই। আবির ভাইকে দেখতে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞাসা করলো, কেমন আছো মেঘাবতী? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠে শুনে আবির পেছন ফিরে মেঘকে দেখল। চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খেয়েছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনও খাইনি, তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বলে তোর শরীরে আর পচিয়ে দেব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতামই না। আমি মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খাইছি। সাকিব এমনিতেই মজা করছে। আবির সাকিবের কাজ করছে। মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমও চলে এসেছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর আবির দিকে। পাশাপাশি কে বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে এসেছে। আবিরকে ডেকে বলেছে, আবির ভাইয়া তোমার জন্য পিঠা নিয়ে এসেছি। মালার কথায় আবির কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, ফিরেও তাকালো না। অথচ মেঘের ছ্যাদ করে উঠল, রেগে উঠে গেছে সে। মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের উপর ঢলে পড়তে যাচ্ছিল এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি তখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন তো সে আবিরকে ভালোবাসে। আবির ভাই ভালোবাসুক বা নাই বাসুক, অষ্টাদশীর মনে প্রায় আবির ভাইকে ভালোবাসে। আবিরের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারে না। মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলল, পিঠাগুলো খেয়ে নিও ভাইয়া। আবির পেছনে না ফিরেই বলল, আমি খাবো না পিঠা, ওদের দে। হাত দিয়ে মেঘদের ইশারা করলো। আবিরের কথাটা মালার পছন্দ হয়নি। আকস্মাৎ সাকিব বলল, 3 দিন যাবৎ এত কাজ করতেছি, আমাকেও তো কেউ একটা পিঠা বানিয়ে দিতে পারিস, কেউ সারতেও তো পারিস। মালা সাকিবের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করলো। তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা বানিয়ে দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ আমি মেহমান হতে পারিনি বলে কেউ দামই দেয় না। মালার কথা বাড়ল না। মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেছে। পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠার সবগুলোই ভালো আকৃতি। পিঠাগুলোর দিকে নজর পড়তেই দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। মিম আর স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকাতে সাকিব জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেঘবতীর? পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ি পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়ে দেখছো না? মেঘ গম্ভীর মুখে উত্তর দিল, পিঠে খাবো, তবে এগুলো নয়। সাকিব বলল,
এই মিলন, মেঘমতির জন্য পিঠে নিয়ে আয়। যত জাতের পিঠে ঘরে আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ ভ্রু কুচকে বলল, আমি এখন পিঠে খাবো না। মিলন সেভাবে পাত্তাই দেয়নি। কিছুক্ষণের মধ্যেই বড় প্লেট নিয়ে অনেক প্রকারের পিঠে এনে মেঘকে দিয়েছে। মেঘ না চাইতেই 2 থেকে 1টা পিঠে খেয়েছে। আবির লাইটিংয়ের কাজ শেষ করে মেঘের পাশে চেয়ারে বসেছে। মেঘ আবিরের দিকে প্লেটটা এগিয়ে বলল, নিন পিঠে খান। আবির 2 হাত সামনে এগিয়ে বোঝালো হাতে ময়লা, খাবে কি করে? মেঘ ভনিতা ছাড়াই বলল, হাত ধুয়ে আসুন। আবির রাশভারী কণ্ঠে বলল, কষ্ট লাগছে। মেঘ মুচকি এসে আস্তে করে বলল, খাইয়ে দেবো আমি? দিলে খারাপ হয় না। মেঘ কথাটা মজা করে বলেছিল। আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। আবিরের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে আবিরের বড় আব্বু বাড়িতে আসছে। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গেছে। স্টেজের বাকি কাজ করছে। আবির ভাইয়ের আকস্মাৎ পরিবর্তন দেখে মেঘ ভ্রু কুচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এবার সমস্যাটা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো পাশানো কেউ নেই, একটাও নেই। উনি এমন কেন? আলী আহমেদ খান মিম আর মেঘকে দেখে হাসমিকে প্রশ্ন করলেন, তোমরা কখন এসেছো? বড় আব্বুর কণ্ঠস্বর মেঘের ধ্যান ভাঙে। মিম স্বাভাবিক কণ্ঠে বলল, দুপুরের দিকে আসছি বড় আব্বু। আবিরের বড় মামা শুধালেন, খাওয়া দাওয়া করেছো নাকি শুধু পিঠাই খেতে দিয়েছে তোমাদের? মেঘ আলগোছে এসে উত্তর দিল, আমরা এসে ভাত খেয়েছি, এখন আবার পিঠে খাচ্ছি। মামা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের মতো মনে করবি, যা ইচ্ছে হবে নিজের হাতে করে নিয়ে নিও, সেটা গাছের কোনো ফলই হোক বা ঘরের কোনো খাবার। মিম আর মেঘ একসঙ্গে বলল, আচ্ছা বড় মামা। হঠাৎ করে বাড়ির পরিবেশটা বদলে গেছে। হই হুল্লোড় যেন 3 গুণ বেড়ে আছে। মাইশার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেন্দি আরও কী যেন নিয়ে এসেছে। আবির আগন্তুকদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলো। 4 থেকে 5টা অল্প বয়স্ক মেয়ে আছে, 5 থেকে 7টা ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে। মিম যেতে নিলেই আবির ধমক দেয়। আবিরের ধমকে মিমের সঙ্গে মেঘও কেঁপে উঠেছে। আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা কি এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনেরও ছায়া যেন আমি এখানে না দেখতে পারি। যদি দেখতে পাই তাহলে খবর আছে কিন্তু বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগানো দেখবো না? আবির বিড়বিড় করে বলল, রাতে লাগাইস, এখন আর হলুদ লাগাতে হবে না, এখন যা। মেঘ আর মিম দুজনে মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে রুমে চলে গেছে। এতদিন তানভীর ভাই এমন করেছে। মিম আর মেঘ দুজনকে অতিরিক্ত শাসন রেখেছে। এবার তানভীর আসেনি, তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দ আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পরে মেহমান চলে গেছে। মাইশা আপু মিম আর মেঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠিয়েছে। মাইশা আপুর 4 বান্ধবী এসেছে, মালা আপুর ও 3টি বান্ধবী এসেছে। এছাড়াও খালাতো মামাতো বোনেরা তো আছেই। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়েছে। মিম আর মেঘ বিছানায় একপাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলেছে। মিম শাড়ির 2 চোখে সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবে ভয় পাচ্ছে। মাইশা আপুর একটি বান্ধবী দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জানাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে এসেছিল। রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ডকে দেখে সেদিন মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বলল, মেঘ তুমি কিন্তু শাড়ি পরবে। একদম না শুনবো না, পরবে মানে পরবেই। আপু আমি তো কখনো শাড়ি পরিনি, তোমায় যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। মিমি এসব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘও রেডি হয়ে ওয়াশরুমে গেছে। মাইশা আপু মিটমিটি হাসছে। মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা চোখে প্রশ্ন করলো, কিরে হাসছিস কেন? মাইশা আশপাশে দেখে বান্ধবীর কানে কানে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলেছিলাম না তোকে, ওর চাচাতো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছে যাতে আবিরের রিয়াকশন বুঝতে পারি, বুঝলি? পর্ব এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।